আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকাম ট্যাক্স অফিসে আপনার আপিল যে করেছেন সেটার ডিসিশন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো ইনকাম ট্যাক্স অফিসে অনেক সময় আপনার ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে আপনার ডিসিটির সাথে বা ইনকাম ট্যাক্স অফিসের সাথে আপনার মতদ্বৈততা হতে পারে যে আপনি যেভাবে বলছেন সেভাবে আপনার ইনকাম ট্যাক্স অফিস শুনছে না। তখন আপনি কি করলেন, ইনকাম ট্যাক্স অফিসে যে আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি আছে, তার মানে হচ্ছে যে ইনকাম ট্যাক্সের বিষয়টা সমাধানের জন্য একটা আপিল বিভাগ আছে। সেই আপিল বিভাগে আপনি যখন ফাইল করলেন যে আমার এই বিষয়টার সমস্যা হচ্ছে না, তখন আপিল যে ডিপার্টমেন্টটা আছে সেই আপিল ডিপার্টমেন্টটা ডিসিটির সাথে, ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, তার সাথে আপনার একটা জবাব, আপনাদের দুজনের মতামত শোনার পরে সে এই ব্যাপারে একটা ডিসিশন দেবে। এখন সে কী ডিসিশনটা হতে পারে সেটা নিয়ে যদি আমরা একটু আলাপ করি, তাহলে হচ্ছে যখন দুজনের জবানবন্দি শোনার পরে সে যখন সিদ্ধান্তে যাবে আপিলেট যে অথরিটি, সেই ডিসিশনটা সাধারণত দুই ধরনের ডিসিশন হতে পারে, দুই ধরনের বিষয়ের উপরে ডিসিশন হতে পারে। একটা হচ্ছে যে অ্যাসেসমেন্টের উপরে, আর একটা হচ্ছে পেনাল্টির উপরে। মানে হচ্ছে হয় আপনার যে অ্যাসেসমেন্টটা আপনি জমা দিয়েছেন ডিসিটি, সেটা আপনার সাথে একতা হচ্ছে না, একতা প্রকাশ করছে না। দুই নম্বর হচ্ছে আপনার উপরে সে কী করেছে, পেনাল্টি আরোপ করছে। এখন সেই পেনাল্টির উপরে, এই দুইটা বিষয়ের উপরে সাধারণত সিদ্ধান্ত হয়। আর এই দুইটার উপরে যদি সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সে এই মামলাটাকে বা এই বিষয়টাকে সে তার রিলেটেড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে যেখানে সে মনে করে সেখানে সে ফিট হবে, সেখানে সে এই ডিসিশনটা পাঠিয়ে দিতে পারে। তো আপনি যখন ইনকাম ট্যাক্স অফিসের আপিল বিভাগে আপনার ফাইলটা পাঠাচ্ছেন, আপনি যখন আপিল করছেন যে আমার সাথে আমার ফাইলটা নিয়ে ডিসিটি বা ইনকাম ট্যাক্স অফিস তারা সমন্বয়হীনতায় ভুগছে, তারা সিদ্ধান্ত দিতে পারছে না, অথবা তারা যেটা আমার উপরে চাপিয়ে দিচ্ছে সেটাতে আমি সম্মত নই, সেজন্য আপনি আপিল করেছেন, তখন আপিল বিভাগ আপনাদের উভয়ের জবানবন্দি শোনার পরে সে সিদ্ধান্ত দেবে। তাহলে সিদ্ধান্তটা দুইটা বিষয়ের উপরে হবে, একটা হচ্ছে অ্যাসেসমেন্টের উপরে আর একটা হচ্ছে পেনাল্টির উপরে। এখন আমরা একটু কিভাবে আপিলের সিদ্ধান্তটা হয়, ডিসিশন অফ আপিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমরা বলে দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা। সেই ব্যাকগ্রাউন্ডের আলোকে যখন আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি যখন সিদ্ধান্ত দিবে, সেই সাধারণত প্রথম সিদ্ধান্তটা কি দিবে, কি ইন দ্য কেস অফ অ্যান অর্ডার দ্য অ্যাসেসমেন্ট কনফার্ম, রিডিউস, ইনহান্স, সেট এসাইড অর এনুল দ্য অ্যাসেসমেন্ট। সে সিদ্ধান্তটি দেবে যে অ্যাসেসমেন্টের উপর, যে অ্যাসেসমেন্টটা সে যেটা দিয়েছে সেটাই কনফার্ম, অথবা অ্যাসেসমেন্টটাতে কোনো বিষয় সে যদি কমাতে চায় কমাতে পারবে, এনহান্সমেন্ট করতে পারবে, বাড়াতেও পারবে, সেট এসাইড মুলতবি করতে পারে, স্টে অর্ডার করতে পারে, আর এনুল দ্য অ্যাসেসমেন্ট পুরো অ্যাসেসমেন্টটাকে বাতিল করে দিতে পারে, নতুন অ্যাসেসমেন্ট নিয়ে আসার কথা বলতে পারে। এটা হচ্ছে আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি এই রায়টা দিতে পারে অ্যাসেসমেন্টের বিষয়টা নিয়ে। দুই নম্বর যেটা হতে পারে, এবার পেনাল্টির যে বিষয়টা, এইটা নিয়ে সে কী করতে পারে, সে তার উপরে যে ডিসিটি তার উপরে যদি কোনো পেনাল্টি আরোপ করে থাকে সেই পেনাল্টিকে সে কনফার্ম করতে পারে, অথবা মুলতবি করতে পারে, অথবা তার যে পেনাল্টি করেছে সেটা পুরোপুরি ক্যান্সেল করে দিতে পারে। such order or vary it as either to enhance or to reduce the penalty, অথবা সে কী করতে পারে, তার যে পেনাল্টিটা সেই পেনাল্টিটাকে আরও পেনাল্টি বাড়িয়ে দিতে পারে অথবা রিডিউসও করতে পারে। আমরা অলরেডি বলেছি সেখানে কিন্তু একজন জাজ থাকে, একজন সিএ প্রফেশনাল লোকও থাকে ট্যাক্স রিলেটেড, কাজে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে আপনার উপরে কি জাজমেন্টটা কি ন্যায়সঙ্গত হয়েছে না অন্যায় হয়েছে। তো সেই অনুযায়ী আপনার যে পেনাল্টিটা সেটা আপনাকে বাড়িয়েও দিতে পারে অথবা কমিয়েও দিতে পারে, অথবা সে পেনাল্টিটা কনফার্ম করতে পারে। সো এই দুইটা রায় আপনাকে আপনার উপরে হতে পারে ডিসিশন অফ আপিল। আর যদি না হয়, ইন এনি আদার কেস, এই দুইটার বাইরে যেটা হবে সেটা হচ্ছে পাস সাচ অর্ডার অ্যাজ দ্য অথরিটি থিংস ফিট। এইটার সাথে রিলেটেড যেটা আছে তার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার কাছে, অথবা রিলেটেড অন্য ডিপার্টমেন্টের কাছে সে সেটা পাঠিয়ে দিতে পারে। সো প্রথম যেটা হয়, আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটির কাছে আপনি আপিল করার পরে সে এই দুইটা সিদ্ধান্ত দিবে এবং সেই সিদ্ধান্ত দুইটা আপনার জন্য কার্যকরী হবে। এটার বাইরে কী কী কোন এখানে আরও যে বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে আসে সেই বিষয়গুলো হচ্ছে, an order of assessment or penalty shall not be set aside except in case where the additional commissioner of taxes of the commissioner appeal is satisfied that a notice on SSC has not been served in accordance with the provision of section 335 issuance of notice। এখন
আপনি এত কষ্ট করে আপিল করলেন, আপনার আপিলটা স্টে করে রাখলো, হ্যাঁ, সেট এসেট করে রাখলো। এখন বলতেছে সেট এসেট, এই যে সেট এসাইড, এই সেট এসেট করতে পারবে না, শ্যাল নট বি সেট এসেট, সেট এসেট করতে পারবে না যদি এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস এবং কমিশনার অফ আপিল যদি মনে করে যে আপনাকে ঠিক যেভাবে আপনাকে নোটিশ দেওয়ার দরকার ছিল সেই নোটিশটা আপনাকে দেওয়া হয়নি। সেকশন 335-এ যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবে আপনাকে দেওয়া হয়নি, কাজে সে কী করতে পারবে, সেটাকে সেটে সেটে এটাকে মুলতবি, আপনার আপিলটা মুলতবি করতে পারে, আবার সে পুনরায় অ্যাসেসমেন্ট করে আপনাকে পুরো বিষয়টা আবার নতুন করে নিয়ে আসতে হবে। সো এতটুকু সময় আপনি কখন পাবেন, আপনাকে মুলতবি করবে কখন, যে মুলতবি করলেই তো আপনি সময় পাচ্ছেন, সো সময়টা পাবে কখন, যখন সে দেখবে যে আপনাকে ঠিক যেভাবে নোটিশ করার কথা ছিল সেভাবে নোটিশটা করা হয়নি। এটা কে দেখবে, এটা দেখবে এডিশনাল কমিশনার অফ ট্যাক্স। এডিশনাল কমিশনার অফ ট্যাক্স উনি কিন্তু হচ্ছে একজন ডিসিটির উপরের পোস্টের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হ্যাঁ, যিনি হচ্ছে কমিশনারের আন্ডারে, ট্যাক্সের অফিসে যে কমিশনার আছে সেই কমিশনার আন্ডারে উনি কাজ করেন, উনি হচ্ছে এডিশনাল কমিশনার অফ ট্যাক্স, হ্যাঁ, যিনি ডিসিটির উপরে। সো ডিসিটির উপরে এডিশনাল কমিশনার অফ ট্যাক্স উনি যখন দেখবেন যে না আপনাকে যথাযথভাবে আপনাকে নোটিশটা দেওয়া হয়নি, কাজেই আপিলটা এবং এই সংক্রান্ত যে রায়টা সেটা সে কী করে থাকবে, স্থগিত থাকবে, সেটে সেট হয়ে থাকবে। পেনাল্টিটা আপনার উপর যদি কোনো পেনাল্টি আরোপ করে থাকে, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপিলের ডিসিশনের ক্ষেত্রে, আপিলের রায়ের ডিসিশনের ক্ষেত্রে। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা যদি সেখানে যাই সেখানে দেখব যে দ্য আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি শ্যাল নট ইনহান্স অ্যান অ্যাসেসমেন্ট অর পেনাল্টি অর রিডিউস দ্য অ্যামাউন্ট অর রিফান্ড unless the appellant has been given a reasonable opportunity of showing cause against such enhancement or reduction। তার উপরে ধরুন আপনার হচ্ছে আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি তার উপরে কোনো পেনাল্টি কী করলো, এনহান্স করলো, অথবা তার যে সেখান থেকে রিফান্ড পাওয়ার কথা ছিল, অনেক সময় কিন্তু আপিল করার মাধ্যমে আপনি রিফান্ড পেতে পারেন। ধরেন আপিল করলেন যে আমার বেশি ট্যাক্স কাটা হয়েছে, তখন আপনাকে সরকার রিফান্ড করলো, আর সাপোজ আপনি রিফান্ড পাওয়ার কথা 2 লাখ টাকা, কিন্তু সেখানে আপনি রিফান্ড পেলেন 1 লাখ টাকা বা 50, তার মানে আপনার 50,000 টাকা, তার মানে আপনার 1.5 লাখ টাকা কমে গেল। আপনার যে কমে গেলো, রিফান্ড অ্যামাউন্টটা রিডিউস হলো, অথবা আপনার উপরে পেনাল্টি ইনক্রিজ করলো, ইনহান্সমেন্ট অফ দ্য পেনাল্টি ইনক্রিজ করলো অথবা রিফান্ডটা রিডিউস করলো, তাহলে আপনি তো সুবিধা থেকে বঞ্চিত হলেন। এই যে বঞ্চিত হলেন, এই জন্য আপনাকে রিজনেবল অপরচুনিটি দেওয়া হবে, আপনাকে শোয়িং কজ, আপনাকে কজটা দেখার জন্য এবং সেই কজটা অ্যানালাইসিস করার জন্য। আপনাকে যদি আপনার যে অপরচুনিটিটা কমিয়ে দেওয়া হলো অথবা পেনাল্টিটা বাড়িয়ে দেওয়া হলো, এই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে অপরচুনিটি দেওয়া হবে যেন আপনাকে সেটার ব্যাপারে কজ অ্যানালাইসিস করা হয়। সো যখনই আপনি সেই জিনিসটা কনফার্ম হবে তখনই আপনার পরে যে আপনার যে রিফান্ড অ্যামাউন্ট যদি কমিয়ে দেওয়া হয় সেটা নিশ্চিত করা হবে, অথবা পেনাল্টি ইনক্রিজ করা হবে, আদারওয়াইজ সেটা করা হবে না। সো ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আরও কিছু জিনিস বিবেচনা করা হয়, যেটা হচ্ছে দ্য অর্ডার অফ দ্য আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি ডিসপোজিং অফ অ্যান আপিল শ্যাল বি ইন রাইটিং। তার মানে হচ্ছে যে সেই যে একটা অর্ডার ডিসিশনটা দিল, ডিসপোজ করলো, অর্ডারটা দেওয়া হলো, সেটা কি থাকা লাগবে, সেটা মৌখিক না, সেটা লিখিত থাকা লাগবে। অ্যান্ড শ্যাল স্টেট দ্য পয়েন্টস ফর ডিটারমিনেশন, তার যে এই যে সিদ্ধান্তে আসলো, যে পয়েন্টগুলোর বেসিসে সেই ডিটারমিনেশনে আসলো, দ্য ডিসিশন দেয়ার অন দ্য রিজনস ফর দ্য ডিসিশন, এবং সেখানে সেই পয়েন্টগুলো স্পষ্টভাবে বলবে যেই পয়েন্টের কারণে সে এই সিদ্ধান্ত এসেছে, যেই পয়েন্টগুলোর কারণে সে এই সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তগুলো স্পেসিফিক হতে হবে, রিজনগুলো, এবং সেটা লিখে থাকতে হবে। তারা আপনার উপরে যে পেনাল্টি যদি বাড়িয়ে দেওয়া হয় অথবা স্থগিত করা অথবা যে কাজটাই করুক না কেন, সেই সিদ্ধান্তটা যে বিষয়ের উপরে বেসিসে সিদ্ধান্তটা এসেছে সেই সিদ্ধান্তটা লিখিত থাকবে এবং সেই পয়েন্টগুলো স্পষ্ট থাকবে। 5 নম্বর যে বিষয়টা ডিসিশনে আসার ক্ষেত্রে, হোয়ার অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান আপিল এনি চেঞ্জ ইজ মেড ইন দ্য অ্যাসেসমেন্ট অফ এ ফার্ম অফ এ association of persons, the appellate income tax authority may direct DCT to amend accordingly any assessment made on any partner of the firm or any member of the association। অনেক সময় এরকম হয় যে আপনার ট্যাক্স ফাইলটা আপনি করেছেন, সেখানে হচ্ছে এমন একটা ফার্ম আছে যে ফার্মে বেশ কয়েকজন মেম্বার আছে এবং তাদের প্রত্যেকের ইনকাম বা সেই রিলেটেড যে ট্যাক্স রিটার্ন সেটা স্পষ্ট না। যখন আপনি এই ধরনের রায়ের ক্ষেত্রে, রায় এরকম হতে পারে যে ডিসিটিকে অর্ডার করতে পারে আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি, সে বলতে পারে যে তাদের যে ইন্ডিভিজুয়াল লেভেলের যে দায় দেনা ট্যাক্স রিলেটেড সেটা স্পষ্ট করে দেওয়ার জন্য অথরিটি মে ডিরেক্ট টু দ্য ডিসিটিকে সে অর্ডার করতে পারে টু অ্যামেন্ড
সংশোধন করে দিতে অ্যাকর্ডিংলি অ্যান অ্যাসেসমেন্ট মেড অন এনি পার্টনার আলাদা আলাদা পার্টনারের যে আপনার ইনকাম ট্যাক্স ব্যাপারে তার যে অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টটা সংশোধন করে দেওয়ার জন্য এরকম রায়ও আসতে পারে। সো আমরা অনেকগুলো পয়েন্ট দেখলাম, এখানে আরও কিছু পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে অন দ্য ডিসপোজাল অফ অ্যান আপিল, একটা আপিল যখন আপনি ডিসপোজ করে দিবেন, শেষ করবেন, রায় দিবেন, দ্য অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি শ্যাল কমিউনিকেট দ্য অর্ডার passed by him to the appellant, the Deputy Commissioner of Taxes and Commissioner within 30 days of the passing of such order। অর্থাৎ হচ্ছে যে এই যে আপিলেট ট্রাইব্যুনাল অথরিটি যে সিদ্ধান্তটা দিল, সেই সিদ্ধান্তটা দেওয়ার পরে 30 দিনের মধ্যে তাকে কি করতে হবে, এটা যে আপিল করেছে তার সাথে, আপিলের যে বিবাদী ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস তার সাথে এবং পুরো প্রক্রিয়ার সাথে যে কমিশনার জড়িত ছিলেন সরকারি অফিসার, তাকে 30 দিনের মধ্যে তাকে লিখিতভাবে তাকে জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে ডিসিশনের ক্ষেত্রে, যখন ডিসিশন দিচ্ছেন, ডিসিশনটা কার্যকর এবং সমাপ্তি হওয়া পর্যন্ত তাকে এই কাজটা করতে হবে, একটা অংশ, সমাপ্তির একটা অংশ। নাম্বার 7, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন দিস অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে যাই কিছু থাকুক না কারণ অ্যাপিল টু দ্য অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি শ্যাল বি ডিম টু হ্যাভ অ্যান অ্যালাউড ইফ দ্য অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি ফেলস টু মেক অ্যান অর্ডার দেয়ার within 150 days from the end of the month which is appeal was filed। মানে ভদ্রলোক একটা আপিল করেছে, আপিল হওয়ার যেই মাসে আপিল করেছে সেই মাস শেষ হওয়ার পর থেকে 150 দিন অতিবাহিত হয়েছে। এখন আপিলের ডিভিশন সিদ্ধান্ত আসতে পারুক না বা না পারুক, তাকে সেটা আপিলটাকে তাকে আমলে নিতে হবে। যদি 150 দিন পার হয়ে যায় তাকে অ্যালাউড করতে হবে যে তার আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে। shall be deemed to have been allowed if the appellate income fails to make an order, যদি সে ফেল করে an order thereon within 150 days from the end of the month on which the appeal was filed। সে যখন ফাইল করেছে তার মধ্যে যদি সে 150 দিনের মধ্যে সমাধান করতে না পারে যে মাসে, তাহলে তার আপিলটা অ্যাকসেপ্টেবল হয়েছে বলে কি করা হবে, ধরে নেওয়া হবে। সো আমরা এখানে তাহলে কি শিখলাম, আমরা জানি ইনকাম ট্যাক্স অফিসে যখন তার ট্যাক্স ফাইলটা নিয়ে সংক্ষুব্ধ হয়, সে যখন সমাধান করতে না পারে, ডিসিটির সাথে কোনো বিষয় নিয়ে মতদ্বৈত হয়, তখন সে ইনকাম ট্যাক্সেরই আরেকটা ডিপার্টমেন্ট আছে অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি, সেখানে সে আপিল করতে পারবে। আর তখন ইনকাম ট্যাক্স অথরিটি তাদের শুনানির পরে দুইটা বিষয়ে সিদ্ধান্ত দেবেন, তার অ্যাসেসমেন্টটা নিয়ে অথবা পানিশমেন্টটা নিয়ে বা পেনাল্টি নিয়ে। সো এগুলো অ্যাসেসমেন্ট চেঞ্জ, বাতিল, রহিতকরণ, বৃদ্ধি, কম করতে পারে। পেনাল্টির ক্ষেত্রেও সেরকম করতে পারে, পেনাল্টিটা কনফার্ম করতে পারে, কম বেশি হ্রাস করতে পারে। আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা মুলতবিও করতে পারে যদি সে দেখা যায় যে তাকে অ্যাপিলেন্টকে যথাযথভাবে কী করা হয়নি, নোটিশ দেওয়া হয়নি। এটা কিন্তু আলোচনার মধ্যে ইম্পর্টেন্ট। আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি, যেটা আমরা রিক্যাপ করতেছি প্রোগ্রামটা, সেটা হচ্ছে যে অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি তাকে কখনোই পেনাল্টিটা দিবে না, অথবা তার যে সুযোগ সুবিধা সেটা কমিয়ে দেবে না যদি না তাকে রিজনেবল টাইম দেয়, তাকে বোঝার জন্য, তাকে যুক্তিতর্কে উপস্থাপন করার জন্য রিজনেবল টাইম দিবে। আবার হচ্ছে অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি একটা আপিল যাই সে দিবে সেটা সে একেবারে লিখিতভাবে দিবে, এবং হচ্ছে যে যেই পয়েন্টের উপরে সেই সিদ্ধান্তগুলো নিয়েছিল সেই সিদ্ধান্তগুলো সে স্পষ্ট করে দিবে। এবং হচ্ছে যে আরও যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে যদি এরকম থাকে যে কোনো কতগুলো পার্টনারের মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠান, তাহলে আপিলেট অথরিটি কী করবে, ডিসিটিকে অর্ডার দেবে যে তাদের ইন্ডিভিজুয়াল লেভেলে যে ইনকাম ট্যাক্সের যে জটিলতা আছে সেটা ঠিক করে দিয়ে তাদের অ্যামেন্ডমেন্ট করে দেওয়ার জন্য তার আপিলটাকে অথবা তার যে ট্যাক্সের অ্যাসেসমেন্টটাকে এটা করে দিতে পারে। 6 নম্বর যে বিষয়টা ডিসিশনের ক্ষেত্রে আপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি সেটা কী করবে, সে হচ্ছে 30 দিনের মধ্যে তার রায় হওয়ার পরে 30 দিনের মধ্যে সেই বিষয়টা সে আপিলকারীকে জানিয়ে দিবে, কমিশনারকে জানিয়ে দিবে, এবং যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স যে বিবাদী এখানে তাকেও বিষয়টা সে কী করবে, অন্তর্গত করবে বা জানিয়ে দিবে। আর যে বিষয়টা হচ্ছে সে হচ্ছে যে ধরেন আপিল করলো, কিন্তু আপিলটাকে আমলে তাকে অবশ্যই নিতে হবে যদি 150 দিন পার হয়ে যায়। মানে যে মাসে সে আপিল করেছে সেই মাসটা যদি শেষ হওয়ার পরে 150 দিন যদি চলে যায়, তাহলে তার আপিলটাকে বৈধ মনে করতে হবে এবং সেটাকে আমলে নিতে হবে, আইনের মধ্যে যাই কিছু থাকুক না কেন। এটাই হচ্ছে তার সিদ্ধান্ত আপিল ডিভিশনের। সো আমরা বেসিক্যালি আপিলেট অথরিটির কাছে যখন আপিল করে তখন সে যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তটা কী নিতে পারে এবং সিদ্ধান্তের মধ্যে কী
বিষয়গুলো বিবেচনা করা হয় সেই বিষয়গুলো আমরা একেবারে ভেঙে ভেঙে আস্তে আস্তে স্লো মোশনে আমরা জিনিসগুলো আলোচনা করলাম, যেন আমরা সবাই বুঝতে পারি যারা ট্যাক্স নিয়ে জটিলতা আছেন তারা এই বিষয়গুলো কীভাবে ফেস করবেন সেই বিষয়গুলো জানার জন্য। আর যারা ব্যবসায়ী আছেন তারা সাধারণত তাদের ট্যাক্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাদেরকে ফেস করতে বিষয়গুলো, তারা এই বিষয়গুলো জানা থাকলে, প্রক্রিয়াগুলো জানা থাকলে এবং স্টেপ বাই স্টেপ জানা থাকলে তারা বিষয়গুলোকে ফেস করতে ভয় পাবেন না। বিষয়গুলো তাদের জানা থাকলে তারা সেভাবে ডিলিংস করতে পারবেন। আশা করি ভিডিওটি সবার ব্যবসায়ী, বিশেষ করে ব্যবসায়ীদের বা যারা আয়কর দেন তাদের জন্য উপকার আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।